খুনি খুন করে বেশি দিন গা ঢাকা দিয়ে থাকতে পারে না। হ্যাঁ হ্যাঁ, আমি খুন করেছি। হ্যাঁ, তোমার শুধু কাজ আর কাজ। তা সে যতই বুদ্ধিমান হোক না কেন, এই লুকোচুরি ঠিক তো কোনো না কোনো দিন সে ভুল করবেই। শালি, তোর জন্য আমার সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। বীরেন দত্ত তো ভুল করেই ফেলেছে। সালটা 1953। এখনকার মতো এত ব্যস্ত জীবন ছিল না, আর প্রতিদিন কাগজে খুন খারাপির খবরও এত ছাপত না। তবে এই ঘটনাটি শুধু খবরের কাগজে প্রতিদিন শিরোনামে এসছে তাই নয়, এই ঘটনাটির সঙ্গে দৈনিক খবর কাগজের এক বিশেষ যোগ আছে। এমনকি এই হত্যা মামলা সমাধানেও বিশেষ ভূমিকা আছে সংবাদপত্রেরই। কিভাবে, সেই গল্পই আজ বলবো বেলা রানী হত্যা মামলায়। 30শে জানুয়ারি 1954 সকাল 7টা নাগাদ খবর এলো টালিগঞ্জ থানায়। কেওড়াতলা শ্মশানের কাছে পাওয়া গেছে কয়েকটি মৃতদেহের অংশ। থানার অফিসাররা তড়িঘড়ি ছুটলেন ঘটনাস্থলে। কেওড়াতলা শ্মশানের পাশে শৌচালয়। আতঙ্ক ছড়ানোর মতোই ঘটনা বটে। পড়ে রয়েছে 3টি খবরের কাগজের মোড়ক, নারকেল দড়ি দিয়ে বাঁধা। খবরের কাগজের গায়ে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। 1 নম্বর মোড়কের কাগজ খানিকটা ছিঁড়ে গেছে, সেখান থেকে বেরিয়ে আছে 2টি আঙুল। পুলিশ এক এক করে 3টি মোড়ক খুলল। 2টি হাতের বিভিন্ন খণ্ড, টুকরো টুকরো করা। কাগজটা 21শে নভেম্বরের, যুগান্তর। খোঁজ পড়ল কে প্রথম দেখেছে লাশ। ভিড় ঠেলে এগিয়ে এলো পার্শ্ববর্তী বাস্তুহারা বাজারে এক সাফাই কর্মী। চোখে মুখে তার তখনও আতঙ্ক। সেই দিনই দুপুরবেলা একরকম আরো 4টি মোড়ক পাওয়া গেল কালীঘাট পার্কে, এক আম গাছের পেছনে। একই রকম খবরের কাগজে নারকেল দড়ি দিয়ে বাঁধা। 4টি মোড়কের মধ্যে 3টিতে নারী শরীরের বিভিন্ন খণ্ডিত অংশ, মুখটিও যার প্রবল আঘাতে বিকৃত। 4 নম্বর ঝুড়িতে একটি ভ্রূণ, যাকে দেখে বোঝা যায় পৃথিবীর আলো দেখতে এর আর বেশি দিন বাকি ছিল না। এই মোড়কগুলো সবই যুগান্তরের, মানে যুগান্তর খবর কাগজের মধ্যে। 21শে নভেম্বর, 10ই জানুয়ারি, 25শে জানুয়ারি ও 26শে জানুয়ারি পার্ক খুঁজে আরো একটি মোড়ক বেরোলো বালির বস্তার নিচ থেকে। সেটিও খণ্ডিত নিম্নাংশ। এটির মোড়কও সেই যুগান্তর কাগজ। এটি যে একই ব্যক্তির কাজ তা তো বোঝাই যাচ্ছে, কিন্তু একই মানুষের দেহ কি? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই সৃষ্টি হলো ইতিহাস। 31শে জানুয়ারি হলো ময়না তদন্ত। সম্প্রতি কোনো মিসিং ডায়েরিও নেই। তাহলে কিভাবে বেরোবে পরিচয়? স্যার, কালীঘাট পার্ক আর রাসবিহারী দুটো জায়গা প্রায় পাশাপাশি। খুনি যদি ওদিক থেকে মৃতদেহ নিয়েও আসে, তাহলে বেশি দূরে যাওয়া সম্ভব নয়। ঠিক বলেছ তো সুব্রত। এই রুটটা দেখো, এই যে কালীঘাট পার্ক, আর এই হচ্ছে কেওড়াতলা। হ্যাঁ, প্রায় 3 কিলোমিটার তো হবেই। এত ভারী দেহ কারুর একার পক্ষে বহন করা সেটা ভাবা যাচ্ছে না। তার মানে স্যার, খুনি আশেপাশেই কোথাও থাকে? হয়তো থাকে, বা এমন হতে পারে যে ঘটনার দিন আশেপাশেই ছিল। দেখো, আগে মৃতদেহ টুকরো টুকরো করে কেটে ফেলেছে, তারপর কাগজে মুড়িয়ে বেঁধে রেখেছে। সময় নিয়েছে। অপরিচিত কারুর পক্ষে এই কাজ করাটা সম্ভব নয় সুব্রত। চিরুনি তল্লাশি চালিয়েছি স্যার। গলি থেকে গলি, দোকান থেকে বাড়ি, সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, কারো মুখে কথা নেই। জানে সুব্রত, কিছু তো জানে, কিন্তু বলছে না। হয় ভয় পেয়েছে, না হলে অপরাধী পরিচিত কেউ। তাহলে কি ভাবছেন স্যার, কি করবেন এখন? ওই একটাই কাজ, লোকাল নেটওয়ার্কে ঢুকতে হবে। যারা যারা উধাও হয়ে গেছে তাদের খুঁজে বের করতে হবে। কোন কোন দোকানদাররা দোকান খুলছে না
আর যারা যারা বলছে আমরা কিছু জানি না তাদের খোঁজ খবর বার করতে হবে। দিন কেটে যায়, মৃতদেহ রাখা তো দুরস্ত, কিছু অস্থিমজ্জা সংগ্রহ হয়ে রেখে পুড়িয়ে দেওয়া হলো দেহ। মাঝে কেটে গেছে প্রায় 1 মাস, কিন্তু তারপর একদিন হঠাৎই কাকতালীয়ভাবে সমরেন্দ্রর হাতে আসে এক তথ্য, যার গভীরে প্রবেশ করতেই সমরেন্দ্র খুঁজে পান একের পর এক সূত্র, যা তাকে পৌঁছে দেয় আসল অপরাধীর কাছে। বাবারে সুব্রত, আজকে কত তারিখ গো? 25শে ফেব্রুয়ারি। কেন স্যার? সিজন চেঞ্জ, কি বাজে ঠান্ডা লাগিয়েছি, তার উপর কাঁচটাও জমে গেছে। একটা কাফ সিরাপ জোগাড় করতে হবে, বুঝলে? একটা কাফ। হ্যাঁ, ওই দেখো ওষুধের দোকান, চলো। এই যে। হ্যাঁ স্যার বলুন। বলছি ভাই, একটা কাফ সিরাপ দাও তো। দাঁড়ান দেখছি স্যার। দেখো। না স্যার, সব শেষ হয়ে গেছে। কাল আসুন, ওষুধ উঠবে। বুঝছো? কাল? হ্যাঁ স্যার। এত বড় ওষুধের দোকান, সামান্য একটা কাফ সিরাপ নেই? এ কেমন দোকানদারি তোমার? আমি তো শুধু দোকানটা দেখাশোনা করি। আমাদের যিনি আসল মালিক তিনি মাসখানেক হলো আসেননি, আর দেখছেন তো সবকিছু অগোছালো হয়ে গেছে। আসেননি মানে? না স্যার, অনেক দিন ধরে তার কোনো খোঁজই নেই। প্রথম ভাবলাম অসুস্থ, পরে শুনি নাকি বাড়িতেও নেই। এখন আমি রোজই এখানে বসি, কে জানে কোথায় গেল। তা তোমার মালিকের নামটা কি? ওই বীরেন দত্ত। এইখানেই তফাৎ একজন সাধারণ মানুষের সঙ্গে একজন সত্যান্বেষীর। একটা নিতান্ত সাধারণ তথ্য তার কাছে আর সাধারণ থাকে না। তিনি জানেন একটি তথ্যর ভেতর ঠিক কতগুলো স্তর সরালে আসল সত্যির কাছে পৌঁছানো যায়। যেসব আঞ্চলিক মানুষদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাদের প্রশ্নমালার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, এমন কোন মানুষকে কি তারা চেনেন যিনি হঠাৎ করে নিরুদ্দেশ? সেই মানুষরা নেতিবাচক উত্তরই দিয়েছেন, কিন্তু এখানে একজন লম্বা সময় ধরে নিরুদ্দেশ মানুষের সন্ধান পাওয়া গেল, তাও আবার এমন এক অঞ্চলের দোকান যেখান থেকে অকুস্থল দূরে নয়। সজাগ হলো সমরেন্দ্র ঘোষের ষষ্ঠ ইন্দ্রিয়, যার ভিত্তিতেই তিনি শেষমেশ কিনারা করেছিলেন এমন ভয়ঙ্কর এক হত্যাকাণ্ডের। কাশিটা কি বেড়েছে দেখেছো? তার উপর এই দোকানদারের কথাটাও মাথায় ঘুরছে, বুঝলে? চলো তো আরেকবার। আবার যাবেন স্যার? মানে ওষুধের জন্য? ঠিকানার জন্য। তোমার দোকানের আসল মালিকের নাম বলেছিল ওই বীরেন দত্ত? হ্যাঁ। ঠিকানাটা কি বলেছিলে? 55/4/2 টাফ রোড। এখান থেকে খুব দূর না, দাঁড়ান লিখে দিচ্ছি। এরিন স্যার। বিনা দ্বিধায় কর্মচারী দিয়ে দিলেন। 55/4/2 টার্ফ রোড, খুব দূর নয়। তাই তখনই হানা দিলেন সেখানে। বাড়িতেও তালাবন্ধ, সন্দেহের পারদ আরো বাড়ল। ও দাদা, একটু শুনবেন? হ্যাঁ বলুন সাহেব। সাহেব বলছি, আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, ওই বাড়িটা আমার। কিন্তু কেন, কিছু হয়েছে নাকি? এক মিনিট। ওই যে ওই বাড়িটা ওই পাশে, তালা মারা, কদিন ধরেই বন্ধ দেখছি। কার বাড়ি বলতে পারবেন? বীরেন দত্ত। ওই রসা রোডে ওর একটা ওষুধের দোকান ছিল, সেটাও চালাতো। প্রায় মাসখানেক যাবৎ ওকে আর দেখা যাচ্ছে না। ভীষণ শান্ত প্রকৃতির ছেলে ছিল। না মানে কোথায় গেছে জানেন? তাই তো ভাবি আমরা সবাই। ওই জানুয়ারির শেষে ওর বউকে নিয়ে শিশু মঙ্গলে ভর্তি করেছিল। বেচারি পোয়াতে ছিল। তারপরে ছেলেটাকে নিয়ে কোথায় চলে গেল কেউ জানি না। আপনি আসতে পারেন। নমস্কার। সুব্রত,
যে নিখোঁজ হয়েছে সে কি আদৌ বেঁচে আছে? একে একে অঙ্কটা মিলে যাচ্ছে। সমরেন্দ্র টিম অনায়াসেই খবর বার করে আনলো বেলারানী বলে কেউ গত 1 মাসে শিশু মঙ্গল হাসপাতালে ভর্তি হয়নি। সমরেন্দ্রর মন বলছে এই মৃতদেহ বীরেন্দ্রের স্ত্রী বেলারানীর। পাওনাদার বা স্থানীয় কোনো কাজিয়ার কারণে বীরেনের মতো একজনের গা ঢাকা দিয়ে থাকা অস্বাভাবিক নয়, কিন্তু একজন গর্ভবতী মহিলা হঠাৎ করে কোথাও উধাও হয়ে যাবেন বাড়ি ছেড়ে, এটা অদ্ভুত। বেলারানী যদি সত্যি খুন হয়ে থাকেন, খুনি তার স্বামী বীরেন হওয়া অস্বাভাবিক নয়। বীরেনকে ধরতে ঝাঁপিয়ে পড়ল পুলিশ। স্যার, টাফ রোড ছাড়া বীরেনের আরেকটা ঠিকানা আছে, 102 হরিশ মুখার্জি রোড। হরিশ মুখার্জি রোড? নিশ্চিত খবর? একদম পাক্কা খবর আছে স্যার। একজন ওষুধ সরবরাহকারীর কাছ থেকে খবর পাওয়া গেছে বীরেন মাঝে মধ্যে ওখানে মাল রাখতে যেত। জানা গেছে ওখানে ছোট একটা আস্তানা ছিল ওর। তাই বলো সুব্রত? তার মানে সে টার্ফ রোড ছেড়ে ওখানে গিয়ে গা ঢাকা দিয়েছে। সুব্রত, তুমি একটা কাজ করো, তুমি ভোরের মধ্যেই ওখানে গিয়ে পুলিশের একটা চৌকি গেড়ে ফেলো। ওকে স্যার, আমি আজ রাতেই লালবাজারে খবর পাঠিয়ে দিচ্ছি, সাথে ব্যাকআপ টিমও নিয়ে নিচ্ছি। যা করবে সাবধানে, ঠিক আছে? আর ভোর হওয়ার আগেই এরিয়া ঘিরে ফেলবে। খুনি খুন করে বেশি দিন গা ঢাকা দিয়ে থাকতে পারে না, তা সে যতই বুদ্ধিমান হোক না কেন, কোনো না কোনো দিন সে ভুল করবেই। বীরেন দত্ত তো ভুল করেই ফেলেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। কড়া পুলিশি জেরায় স্বীকার করতে বাধ্য হয় বীরেন খুনটা সেই করেছিল। হ্যাঁ হ্যাঁ, আমি খুন করেছি। আমি পারছিলাম না দুটো দিক সামলে থাকতে, পারছিলাম না। কি পারছিল না বীরেন, আর কেন খুনটা করলো সে, এসব কথাই বলবো, কিন্তু তার আগে আপনাদের বীরেনের পরিচয়টা একটু দিই। বীরেন দত্তের এখন বয়স 34, জন্ম বজবজের কাছে একটি গ্রামে। বীরেন ওরফে বেচুর যখন মোটে 1 বছর বয়স, তখনই সে হারায় তার বাবাকে। বীরেনের বাবা কাজ করতেন পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর হিসেবে। টাকা পয়সা স্বাভাবিকভাবেই তেমন রেখে যাননি। এর উপর কয়েক মাসের মধ্যেই মাও মারা যান। দুধের শিশু বীরেন অনাথ হলে দিদার কাছে কিছুদিন কাটল। বয়স যখন 8 বা 9, ভবানীপুর নিবাসী 2 খুড়তুতো দাদা নবনী দত্ত, যতীন্দ্র দত্ত আশ্রয় দিলেন নিজেদের বাড়িতে, ভর্তি করলেন স্কুলে। কিন্তু পড়াশোনা বাদ দিয়ে সব রকম বিপথে যাওয়ার পথে উন্নতির চিহ্ন দেখাচ্ছিলেন সে। মদ, বিড়ি, সিগারেট, অ্যাডাল্ট সিনেমা কি নয়। ধরা পড়ে মারধর খেলো বাড়িতে, পালিয়ে গেল আন্দুলে দিদির শ্বশুর বাড়ি। 10 বছর ছিল সেখানে, জামাইবাবুর থেকে টুকটাক ওষুধের দোকানের কাজ শিখছিল তখনই। দেখ বেচু, হ্যাঁ, আমি ভাবছিলাম কি এখন থেকে এই দোকানের দায়িত্বটা তুই সামলা। না না, আপনি থাকতে আমি কিভাবে? হ্যাঁ না, দেখ এখন তো তুই সবকিছুই শিখে গেছিস, নতুন করে আর আমাকে কিছু শেখাতে হবে না। আর তাছাড়া আমি তোকে নিজের ছেলের মতোই দেখি, তাই ভাবছিলাম যে এখন থেকে সাউথ কলকাতার ফার্মেসিটা তোর দায়িত্বেই থাক। নে। এর মধ্যে নবনীয় বীরেনের খবর নিতে পৌঁছলো আন্দুল। এতদিনে ছোটবেলার শাসন অভিমান পেরিয়ে এসেছে দুপক্ষই। নবনী নতুন বাড়ি করেছে রমেশ মিত্র রোডে। বেচু, সেই যে পালালি, এতদিন কোথায় ছিলি রে? ভুল করেছি, তখন রাগে বোকামিতে পালিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম কেউ খোঁজ নেবে না। ছি ছি, ও কথা বলিস না, তুই তো আমার ছোট ভাইয়ের মতো। চ আমার সাথে চ, নতুন বাড়ি করেছি, অনেক জায়গা, চ। সেখানে গিয়ে থাকা শুরু করলো বীরেন। আর নবনীর
17 বছরের মেয়ে কমলার প্রেমে পড়ল। কমলাও অবশ্য প্রেমে পড়ল বীরেনের। কি পড়ছো? রবীন্দ্রনাথ, চোখের বালি। আহা, এই বয়সে এই বই পড়ছো? এতে মন নরম হয় কিন্তু। আমার মন তো নরম থাকলেই ভালো, নইলে আপনার মতন পাথর হলে কিভাবে চলে? আপনি জানেন আমি কেমন চিন্তা করি আপনার জন্য। আমি আছি তো এখানে, তোমাদের সবার পাশে। নবনী সম্পর্ক মানবে না জেনে কমলাকে নিয়ে পালালো বীরেন। উঠল সদানন্দ রোডে, ভাড়া বাড়িতে। নবনী প্রথমে তর্জন গর্জন করলেও শেষমেশ মেয়ের সঙ্গে সম্পর্ক ছেদ, এই রফা করলেন। বীরেনের দিদি জামাইবাবুও মানলেন না এই সম্পর্ক। তারাও মনে মনে চায় কোনো ক্রমে বীরেন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসুক। বীরেন কমলা স্বামী স্ত্রীর মতো থাকতে শুরু করলেও হাজার অনুরোধ সত্ত্বেও জুটল না স্ত্রীর সম্মান, বরং মিলল এক নতুন নাম, বেলা রানী। বছর দুয়েকের মধ্যে জন্মালো ছেলে বোতন, ওরফে বতীন্দ্রনাথ দত্ত। বীরেন বেলা ততদিনে উঠে এসছে টার্ফ রোডে। ততদিনে বেলার প্রতি বীরেনের আগ্রহ তলানিতে এসে ঠেকেছে। নতুন সম্পর্ক হয়েছে মীরা বসুর সঙ্গে, শ্রীকৃষ্ণ লেনের বাসিন্দা সরোজকান্তি বসুর মেয়ে। দুই বাড়ির সম্মতিতে 48 সালে রেজিস্ট্রি বিয়ে হলো। দুপুরটা কাটত বেলার কাছে, সেখানেই মধ্যাহ্ন ভোজ। মীরা জানতো YMCA ক্যান্টিনে খেয়ে নেয় বীরেন। রাতটা কাটত বেশিরভাগ সময় মীরার কাছে। বেলা জানতো ওষুধ কেনার কাজে সে বাইরে গেছে। আজ খিচুড়ি করলাম, একটু হালকা খাবার খাও তো, সারাদিন বাইরে থেকো না। তোমার শরীরটাও যেন কেমন লাগছে। ওষুধ আনতে যাবো রসা রোডে, তারপরে হোমিওর দোকানে একটু কথা বলে আসবো। কাজটা না করলেই না। হ্যাঁ, তোমার শুধু কাজ আর কাজ, তুমি তো একটা কথাও শোনো না আমার। তুমি না থাকলে কে রাখবে আমার খবর? তুমি খেয়ে নিও, আমি বেরোচ্ছি। হ্যাঁ, বীরেন তো বেলা আর মীরা দুজনকেই অন্ধকারে রাখলো। কিন্তু তুমি জানো, আমি তোমাকে ছাড়া একটুও থাকতে পারি না মীরা। কিন্তু বীরেন, আমার মাঝে মাঝে বড্ড ভয় হয় যে এই লুকোচুরি ঠিক তো। ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। আমি আছি তো তোমার পাশে। বীরেন শুধুমাত্র এই দুই মহিলার সঙ্গেই দিনের পর দিন অভিনয় করেছে তাই নয়, অভিনয় করেছে যাত্রা, নাটক, এমনকি সিনেমায়ও। দুটি ছবিতে অভিনয় করেছে বীরেন। স্টুডিও পাড়া থেকে শুরু হলো আরো বিপথে যাওয়া, রেস, জুয়া আর নিষিদ্ধ পল্লীতে টাকা ওড়ানো। ব্যবসায় মন নেই, বাড়ছে ধার দেনা। কি গো, খাবে না? সব ঠান্ডা হয়ে যাবে তো। দাও। দোকানে কেমন গেল আজ? একটু বিশ্রাম নাও না, তোমাকে খুব ক্লান্ত লাগছে আজ। দোকান সামলাবো কি করে? তুমি তো একের পর এক দায় বাড়াচ্ছ। দায় বাড়াচ্ছি মানে? শুনলাম তুমি আবার মা হতে চলেছ, তাই না? হ্যাঁ, ভেবেছিলাম তুমি শুনে খুশি হবে। খুশি হব? কার সন্তানের মা হতে চলেছো তুমি? আমার নাকি অন্য কারোর? কি বলছো বলো তো?
তুমি কি পাগল হয়ে গেছো? পাগল আমি হয়ে গেছি? হ্যাঁ, রাতের পর রাত আমি দোকানে থাকি আর তুমি বাড়িতে থাকো। কার সাথে দেখা করো, কি করো আমি দেখতে চাই? এ সন্তান আমার নয়, বুঝেছো? এসব তুমি কি বলছো? আমি তোমাকে ভালোবেসে সব ছেড়েছি। তুমি এমন কথা বলছো কেমন? চুপ করো। তোমার এই দায় কান্না বোঝানো কিচ্ছু শুনবো না আমি। তাহলে তুমি কি করো বাইরে? দোকানে যাও নাকি অন্য কোনো মেয়েদের সঙ্গে ঘুরে বেড়াও? তোমার কি মুখ দেখানোর যোগ্যতা আছে? শালি, তোর জন্য আমার সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। কি করছো? সরো না, সরো না, সরো না। কি করছো তুমি? দয়া করো, আমি কিছু বলিনি। দয়া করো, দয়া করো। আলমারি থেকে কাপড় চোপড় বের করে ঢুকিয়ে রাখলো মৃতদেহ। বেলার গা থেকে খুলে নিল সব, দুজোড়া সোনার আংটি, কানের দুল ইত্যাদি। ঘুমিয়েও পড়লো বীরেন। সকালবেলা উঠে ছেলে বোতন ঘুম থেকে উঠলে তাকে বলল যে তার মা হাসপাতালে গেছে। রক্তস্রোত রাতেই ধুয়ে মুছে সাফ করে দিয়েছিল। এবার গেল প্রতিবেশী বেনুদির কাছে। বেলার সঙ্গে ভাব তো ছিলই, বোতনকেও নিজের সন্তানের মতোই স্নেহ করত। আরে বীরেন, এত সকালে? সব ঠিক আছে তো? বেলা? আসলে ওই কথাই বলতে এসেছি। বেনুদি, গতকাল রাত্রে না বেলাকে শিশুমঙ্গলে ভর্তি করা হয়েছে। যে কোনো মুহূর্তে ডেলিভারি হতে পারে। ও মা, তাই নাকি? রাতে এত কিছু হয়েছে জানি না। আরে ডাকবে তো? না না, আসলে অনেক রাত হয়ে গিয়েছিল তো, সেই কারণে আর বিরক্ত করিনি। বেনুদি, একটা উপকার করবে? বোতনকে যদি কটা দিন তোমার কাছে রাখতে খুব উপকার হতো। আরে এ আবার কোনো কথা হলো? বোতন আমার কাছেই থাক। তুমি শিগগিরই সুখবরটা দাও দেখিনি। হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো। বোতন আর আলমারি বন্দি বেলাকে রেখে দিব্যি দোকানে গেল বীরেন। রাতে কর্মচারীরা বেরিয়ে গেলে জমিয়ে রাখা যুগান্তর কাগজ কয়েকটা নিয়ে বাড়ি এলো বীরেন। খণ্ডিত করলো বেলার মৃতদেহ, কাগজ আর দড়ি দিয়ে সেগুলোকে বেঁধে আবার আলমারিতে পুরে রাখলো। ঘরকে দুর্গন্ধ আর রক্ত মুছে ফেলতে আবার ফিনাইল দিয়ে ঘর ধোয়া মোছা। সে রাতেও বীরেন ওই ঘরেই ঘুমোয়। পরদিন 29 তারিখ সারা দিন দোকানে কাটিয়ে রাতে বাড়ি গিয়ে মোড়কগুলো ব্যাগে ভরে আবার বাড়ি ফিরে ঘর ধোয়া মোছা। পরদিন স্বভাবতই পাড়ার লোক জিজ্ঞাসাবাদ শুরু করলো। কি বীরেন, কিছুই বলছো না দেখছি। ছেলে হলো না মেয়ে? না না, এই তো হসপিটালে ভর্তি করা হয়েছে। হ্যাঁ, বেনু বলছিল বটে। এমনকি আজ বিকেলে আমার স্ত্রী আর বেনু বেলাকে হাসপাতালে দেখতে যাবে বলেছে। না না, যাওয়ার কোনো প্রয়োজন নেই। আসলে ওর প্রেশারটা ওঠানামা করে তো। আজকে সন্ধ্যেবেলাতেই ডেলিভারিটা হয়ে যাবে, আর কটা দিনের ব্যাপার মাত্র। আপনারা পরে এসে তারপরে দেখা করবেন। বলাই বাহুল্য, বেলাকে দেখেনি আর কেউই। কোর্টে গেলে বীরেনের উকিল দাবি করলো বেলা মৃত নয়, জীবিত, প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। এই যুক্তি নস্যাৎ করে দিল পুলিশের চার্জশিট। সব তথ্য প্রমাণই বীরেন্দ্রের বিরুদ্ধে। ভাড়া বাড়ি থেকে উদ্ধার হওয়া হত্যার হাতিয়ার, তার গায়ে লেগে থাকা চুল আর মৃতদেহ থেকে সংগ্রহ করা চুল যে একই মানুষের তা প্রমাণ হলো। বেলা রানী সন্তান সম্ভবা ছিলেন তার প্রমাণও ওই বাড়ি থেকে পাওয়া গেল সোমনাথ পণ্ডিত হসপিটালের আউটডোর ডিপার্টমেন্টের টিকিটে। দোকানে জমিয়ে রাখা কাগজ থেকে শুধু কয়েকটি বিশেষ দিনের কাগজ দাও। মৃতার পায়ের পাতা ছিল অস্বাভাবিক বড়, দেখা গেল বেলার বাবা কাকাদেরও এক। সর্বোপরি বেলার মা এসে শনাক্ত করলো উরুর এক গভীর চোটের দাগ থেকে। বীরেনকে ফাঁসির সাজা দিল কোর্ট। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টেও যা বহাল থাকলো। 1956 28 জানুয়ারি আলিপুর সেন্ট্রাল জেলে ফাঁসি হয়ে গেল বীরেনের। আমি সব্যসাচী চক্রবর্তী, আর আমরা কথা বলছিলাম স্বাধীনতা পূর্ব কলকাতার খুবই একটা আশ্চর্য
ও দুর্ভাগ্যজনক হত্যা মামলা নিয়ে। বীরেন যেদিন শেষমেশ হত্যা করেছিল বেলারানীকে, আমরা শুধু সেই আঘাতের কথা বলি, আদালত শুধু সেই আঘাতের কথা শোনে। আর তার মধ্যবর্তী যে মানসিক আঘাত দিনের পর দিন হয়েছে, সেগুলো ফিজিক্যাল ভায়োলেন্স গর্হিত অপরাধ। আর ইমোশনাল ভায়োলেন্স, ভারতবর্ষের নির্যাতিত মহিলাদের মধ্যে 40% ইমোশনাল ভায়োলেন্সের শিকার। অথচ অপরাধী আমাদের কাছে প্রধানত সেই যার আঘাতটা চোখে দেখা যায়। জানান আপনার মতামত, অপেক্ষায় থাকবো আমি।